বিপদ কখনো বলে কয়ে আসে না। কখন যে কার জীবনে কিভাবে বিপদ এসে হানা দেয় সেটা কিন্তু আমরা কেউই আগে থেকে টেরও পাই না, বুঝতেও পারি না। মায়ের পায়ের ব্যথাটা অল্প একটু কমেছিল, কিন্তু কিছুতেই তার রিকভারি হচ্ছে না। ওষুধ খাচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। গতকাল সন্ধ্যাবেলার দিকটাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বরফ সেঁক দেয়, এবং সেই বরফ সেঁক দেওয়ার পর থেকেই এতটাই ব্যথা শুরু হয়ে গিয়েছে যে কিছুতেই কমলো তো নাই, তার থেকে আরও বেশি ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো গতকালকেই দিদিকে ফোন করা হয়েছিল, কারণ দিদির সাথে অনেক ডাক্তারদের চেনা জানা রয়েছে, এবং যেহেতু দিদির পরামর্শই আমরা সবসময় নিই, তো দিদিকে ফোন করেছিলাম। দিদি গতকাল এসেও ছিল। তো আজকে দিদি আমাদের রানাঘাটের মধ্যেই একটি বড় প্রতিষ্ঠান রয়েছে, বড় হসপিটেক্স যাকে বলে, যেখানে আমার বাবান ছিল। তো সেইখানে অনেক ভালো ভালো ডাক্তার বসেন। তো সেইখানেই ফোন করে উনি কোন ডাক্তার ভালো হবে সেই বিষয়ে পরামর্শ নিয়েছেন, এবং আজকে দিদি ডাক্তারখানায় নিয়ে যাবেন। আমি যদি সময় পাই তাহলে দিদির সাথে অবশ্যই যাব, কারণ আমি যদি আবার এদিকটাতে বেরিয়ে যাই, দুজন মেয়ে মানুষই যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে আমাদের সংসারটার একটু সমস্যা হয়ে যায়, যেহেতু ঠাকুর বাড়ি, তার উপরে বাবা, আমার ছেলে দুজনেই রয়েছে। আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু আজকে কার্তিক পুজো রয়েছে, সেই কারণে তোমাদের দাদা ভাইও যেতে হয়তো পারবে না। তো সেই জন্য দিদিকেই বলা, দিদি নিয়ে যাবে, আর আমি যদি সেই সময়ের মধ্যে কাজ সেরে নিতে পারি তাহলে অবশ্যই আমিও যাব। তো এদিকে মা তো আজকে একদমই সকাল থেকে উঠতে পারছে না, সেই কারণে মায়ের যে কাজকর্মগুলো সেগুলো আজকে আমাকেই করে নিতে হচ্ছে। কদিন ধরে তাও টুকটাক করছিল, আমিও মায়ের হাতে সাথে করে নিচ্ছিলাম, কিন্তু আজকে মা একেবারেই যেন নড়তে চড়তে পারছে না। রাতের বেলা যেহেতু এঁটো কাটা বাসনগুলো মেজে রাখি, তাই সকালে আর আমার সেসব মাজা ঘষা থাকে না। সকালবেলায় উঠোনটা ঝাড় দিয়ে চাতালটা ধুয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। জামা কাপড়গুলো কিছুই মেলা হয়েছিল না, তাই এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিবপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তোমরা আমাকে ঠাকুর ঘরে সাধারণত কখনোই নাইটি পরে দেখো না। আমি কিন্তু ঠাকুর ঘরে যখনই ঢুকি তখন শাড়ি পরেই আসি, কিন্তু যেহেতু এই ঝাড় দেওয়া, মোছা, সমস্ত সকালের কাজগুলো আমাকে করতে হবে, তাই ভাবলাম শাড়ি পরে না, আমার কাজ করতে যেহেতু একটু কষ্ট হয়। আর মাও বলল যে তোকে শাড়ি পরতে হবে না, একটা কাঁচা নাইটি পরে চলে আয়, ওটা পরেই করে নে। তো আমিও দেখলাম যে না, এটাতেই কিন্তু আমার সুবিধে হবে। তো সেই কারণেই আর কি নাইটি পরেই ঠাকুর ঘরে এসেছি। শাড়ি পরে ঠাকুর ঘরে আসতেই ভালো লাগে, তবে আমি তো ঠাকুর ঘরে ওই অকেশনালি আসি, যখন পুজো আশ্রা হয় বা ঠাকুরকে কাপড় পরাই তখনই আমি আসি। তাছাড়া তো ঠাকুর ঘরের কাজকর্ম আমি রেগুলার বেসিসে করি না, এই সমস্ত রেগুলার কাজগুলো আমার শাশুড়ি মাই করেন। যেহেতু আমি তো সব সময় সব অবস্থাতে ঠাকুর ঘরে ঢুকতে পারি না, ঠাকুর ঘরে ঢোকা মানে কিন্তু আমাকে একদম অন্যভাবে আসতে হয়। তো সেই কারণে সব সময় আমি আসি না। তো এখন তো বেকায়দা, এখন মায়ের যা অবস্থা তাতে করে মা কিছুই করতে পারছে না, তাই আমাকে এখন অগত্যা এখানে আসতেই হবে, কিচ্ছু করার নেই। আর আমাদের যেহেতু ঠাকুর বাড়ি, আমাদের সমস্ত কাজ পরে, আগে আমাদের সকালবেলায় ঠাকুর সেবা, তো সেই কারণেই আমাকে আগে ঠাকুর ঘরে আসতে হবে। তো তাড়াহুড়ো করেই কিন্তু আমাকে সমস্তটা, বুঝতেই পারছো, আমাদের এই ঠাকুর ঘর, মায়ের ঘর, নাট মন্দির, রান্নাঘর, সমস্তটা মিলিয়ে কিন্তু এই দিকটা অনেকটা। আর এই অংশগুলো আমাকে করে নিয়ে তারপর মনে করো আমাদের ওদিকের যে সংসার সেদিকের কাজগুলোও করতে হবে। সেই কারণে চেষ্টা করছি যাতে যে কাজটা করলে আমার একটু তাড়াহুড়ো করে আমি করতে পারি, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারি, সেই হিসেবেই কাজগুলো করে নিতে। সেই কারণেই আর কি শাড়ি আর না পরে নাইটিটাই পরেছি। নাইটি পরে যে কাজটা আমি 10 মিনিটে করব, সেই কাজটাই শাড়ি পরে আমার আধ ঘন্টা লেগে যাবে। তো সেইটাই আর কি বিশাল বড় একটা সমস্যার কারণ, আমি শাড়ি পরে সত্যিই কোনো কাজ করতে পারি না। আজ কার্তিক পুজো, অনেক বাড়িতে আজকে কার্তিক পুজো হবে। তোমাদের দাদা ভাইয়েরও রয়েছে আজকে প্রায় 4-5টা কার্তিক পুজো। তো এই দিকটাতে না মিঠু আর আমি দুজন মিলে বসে আজকে চা খেয়ে নিচ্ছি। অন্যান্য দিন ওই বারান্দাতে বসেই চা খাই, আজকে মিঠুর সামনে বসে। তবে আজকে কিন্তু মুড়ি নিইনি, 2-3 দিন মুড়ি খেয়েছি, আজকে আর মুড়ি খেতে ইচ্ছে করলো না, তাই আজকে বিস্কুট দিয়েই চা খেয়ে নিচ্ছি। চা খাবি? বাবুসোনাকে ডাকছো?
বাবুসোনার কাছে যাবে? হ্যাঁ, বাইরে ঠান্ডা না, এখন তো যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না বাবা। অনেক ভোরবেলায় উঠেছিলাম, কিন্তু ঘড়িতে তখন প্রায় 5টা। সেই সময় উঠে সমস্ত কাজগুলো সেরেছি বলেই কিন্তু সময় মতো ঠাকুর ঘরের কাজগুলো সেরে দিয়ে আসতে পেরেছি। ঠাকুর জাগানো, ঠাকুরের বিছানা তোলা, ঠাকুর মোছানো, তারপর ঘর মুছে ঝাড় দিয়ে সমস্ত কাজকর্ম সেরে তারপর চলে এসেছি নিজের ঘরটাতে। আগে একটু চা খেয়ে নিলাম, মা বাবাকেও কিন্তু চা করে দিয়ে এসেছি। আর এই যে এখন ঘরের বিছানাটাও তুলে নিলাম, বাবানকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি। আর এই যে এখন ঘরটা পরিষ্কার করে নেব। আর ওর বাবানের ম্যাডামও আসবে আজকে বাবানকে পড়াতে। দিদি ফোন করেছিল যে 10টার মধ্যে মাকে নিতে আসবে। তো এই দিকটাতে না আমি রুটি তরকারি করে নিয়েছি, মানে তরকারিটা আগেই নামিয়ে নিয়েছি, আর এখন একদম গরম গরম রুটি সেঁকে নিচ্ছি। ওদিকে বাবা বলল মায়ের সাথে যাবে, তো জানি না, বাবা মা দুজনকেই আপাতত খেতে দিয়ে দিই। জানি না ওদিকে তোমাদের দাদাভাই কি বলবে, কারণ যেহেতু বাবার শরীরটা ভালো না, তো বাবাকে নিয়ে গিয়ে ওইখানে অতক্ষণ ধরে বসিয়ে রাখাটাও কিন্তু ভীষণই একটা ঝামেলার বিষয় হবে। তো সেই কারণে দিদি আর কি চাইছে না বাবাকে নিয়ে যেতে। দিদি বলছে আমি একাই সামলে নেবো, কোনো অসুবিধা নেই, একদম বাড়ির সামনেই টুকটুকি নিয়ে আসবে। আর ওই হসপিটেক্সের একদম দরজা থেকেই বললে পেশেন্টদেরকে একদম হুইল চেয়ারে করে নিয়ে চলে যায়, তাতে করে সত্যিই কোনো অসুবিধা হবে না। আর দিদির ওখানে সমস্ত চেনা জানা, সেই কারণে একটু ফেসিলিটি দিদি পায়। তো আমি তো ভাবলাম রান্না বান্নাটা সেরে নিতে পারবো, তাহলে দিদির সাথে যেতে পারবো, কিন্তু দিদি বললো যে না, তোমাকে যেতে হবে না, তুমি এই দিকটা বরঞ্চ সামলে নাও, ওদিকটা আমি সামলে নেব। বাবা মাকে খেতে দিয়ে নিয়েছি, ওরা ওদিকে খেয়ে নিচ্ছে, আর বাবানের ভাতটাও হয়ে গেছে, এবার গিয়ে নামাবো। আর এদিকে একটু বেশি করেই আটা মেখেছি, যাতে রাত্রেবেলায় আমাকে আর আটা মাখতে না হয়, ফ্রিজে মেখে রাখাই থাকবে, গরম গরম ওরা যখন খেতে চাইবে দিয়ে নেব। আমার শাশুড়িমা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি একজন মানুষ। তো তার রান্নাঘরটা আমি যখন ব্যবহার করি তখন কিন্তু আমি তার মতন করেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। কারণ এই যে গ্যাসের ওপরে এই ধুলোগুলো যদি পড়ে থাকে, মানে আটার গুঁড়ো গুঁড়ো যদি পড়ে থাকে, মায়ের দেখতে ভালো লাগবে না। আর এই অভ্যেসটা আমারও নেই, ওই যে রেখে দেওয়া, মানে চ্যারবারে হয়ে থাকবে চারিদিকটা, এটা আমারও যেমন দেখতে ভালো লাগে না। তো আমিও চেষ্টা করি সবসময় মা ঠিক যেমনভাবে রাখে আমিও ঠিক তেমনভাবেই রেখে দিই। মায়ের যাতে কখনো মনে না হয় যে আমি করতে পারছি না, বৌমা কাজ করছে কিন্তু তার মনের মতন হচ্ছে না। ওরা বেরিয়ে গেল, আর এদিকে বাবানের ভাতটা করে নিয়েছিলাম, বাবানকে একটু আলু সেদ্ধ আর ওই আলু চচ্চড়ি দিয়ে নিলাম। আজকে যেহেতু শনিবার তাই নিরামিষ রান্না বান্না, বাবানকে সেই কারণে ডিমও দিইনি। আজকে কিচ্ছু করিনি, শুধুমাত্র কলাইয়ের ডাল আর আলু পোস্ত করেছি। বাবান যেহেতু ফোড়নের ডাল খায় না, তাই বাবানের জন্য একটু ওই ডাল সেদ্ধ তুলে রেখেছি, আর আলু সেদ্ধ একটু বেশি করে দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা আলু পোস্ত খান না, তাই তার জন্য আলু সেদ্ধ, তিনি আলু সেদ্ধই খান। তো এই যে আলু পোস্ত রেখেছি, আর তার সাথে এখানে বিউলির ডাল, ব্যাস। মন মেজাজ ভালো না থাকলে রান্না খাওয়া কিছুই আসে না, তাই না? তো সেই কারণেই আর কি ওই যত সামান্য রান্না করেছি। গ্যাসের মোছা এখনো হয়নি, সেগুলো মুছে নেব। মা গতকাল ওই যে বোঁদে বানিয়েছিল বেশ শুকনো ঝরঝরে, তো সবারই খাওয়া হয়েছে, আমার আর খাওয়া হয়নি। তো মা বলেছিল নিয়ে এসে রেখে দিতে, মানে খেয়ে নেওয়ার জন্য আর কি। তো এই যে নিয়ে রেখেছি, এবার ওইটুকুনি মুখে দিয়ে নিয়ে জল খেয়ে নেব। চলো এবার রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে নিই। আর দিদি এখনো আসেনি, যদি আমাকে ওখানে যেতে হয় তো ফোন করলেই বেরিয়ে যাব। মা বাড়িতে চলে এসেছে, দিদি মাকে চেক আপ করিয়ে নিয়ে চলে এসেছে। তবে এক্সরে করে যে রিপোর্ট ওখান থেকে দিয়েছে আর যা যা বলেছে সেটা শুনে না সত্যি আমাদের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়েছে। মায়ের কোমর থেকে মানে পায়ের যে ফিমার হাড়টা রয়েছে, তো সেইটাতে আর কি মানে যে বল থাকে সেই বলটা ভেঙে গেছে। তো অপারেশন একদম 48 ঘন্টার মধ্যেই করাতে লাগবে, আজকেই অ্যাডমিট করতে হবে। তো মাকে দুটো খেতে দিয়ে এসেছি, মা ওদিকে খাচ্ছে, এদিকে চটপট আমি ঘরদর সমস্ত মুছে নিচ্ছি। কারণ ওদিকে তোমাদের দাদাভাই আপাতত মার সাথে যাচ্ছে, দিদি তোমাদের দাদাভাই ওরা মাকে অ্যাডমিট করবে বলে নিয়ে যাচ্ছে। তবে তোমাদের দাদাভাই বেশিক্ষণ থাকতে পারবে না ওখানে, যেহেতু আজকে ওই কার্তিক পুজো রয়েছে। দেখো এতগুলো বাড়িতে কার্তিক পুজো, তারা তো আশায় রয়েছে যে ঠাকুরমশাই আসবে। এবার সেখানে যদি সময় মতন পৌঁছতে না পারে, একদমই যদি যেতেই না পারে, তাহলে দেখো সেই
জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না? তারাও ভীষণই অসুবিধার মধ্যে পড়বে, আর কথা দিয়ে কথা না রাখলে কিন্তু পরবর্তী সময়েও তোমাদের দাদাভাইয়ের অসুবিধা হবে, কারণ এটা করেই আমাদের খেতে হবে, তাই না? সেই জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। এবার বাড়ির মানুষকে তো থাকা দরকার, তাই তোমাদের দাদাভাই চলে আসবে, আর সেই সময়টাতে আমি বাড়ির সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে, মানে বাবানকে খাইয়ে সামলে নিয়ে তারপর আমিও চলে যাব। গতকাল যে মপটা কিনে নিয়ে এসেছিলাম সেইটা আজকে ইউজ করছি, আর সত্যি কথা বলতে গেলে মানে এত ভালোই মপটা, আগের মপের থেকেও এটা কিন্তু ভীষণই ভালো। ওটা ভীষণই ভারী ছিল, আর তার জন্য না মানে মোছা ভালো হতো ঠিকই, কিন্তু ভীষণ ওয়েট হলে যেটা হয় আর কি, হাতের সমস্যা হতো। কিন্তু এইটা না এতটাই লাইট ওয়েট, আর যেহেতু একটু মানে ব্র্যান্ডেড কোম্পানি, তার জন্যই হয়তো এতটাই ভালো। আমার মুছে কিন্তু সত্যি ভীষণই শান্তি হচ্ছে। সময় 4টে, কি থেকে যে কি একটা হয়ে গেল মানে কিছুই বুঝতে পারলাম না, মানে বুঝতে না পারার আগেই ঘটে গেল। মায়ের ব্যথাটা তো কিছুতেই কমছিল না, তো আজকে দিদি নিয়ে এসেছিল, মানে আমাদের যে দিদি, সেই দিদিই নিয়ে এসেছিল মাকে চেক আপ করানোর জন্য। বাবান যে হসপিটালে ছিল সেইখানে খুব ভালো ডাক্তার বসেন, তো সেইখানেই নিয়ে আসা হয়েছিল। তো এখানে চেক আপ করার পর এক্সরে হয়েছে, এক্সরে করার পর দেখা গেল যে মায়ের এই মানে ব্যথাটা তো ওই পায়ের পোর্শনটাতে, মানে কোমর থেকে হাঁটুর মিডিলের যে অংশটা সেইখানে, তো সেইখানেই একটা সমস্যা হয়েছে, অপারেশন করতে হবে। তো অপারেশনের ডেট দিয়েছে আগামীকাল, মানে 48 ঘন্টার মধ্যেই আর কি অপারেশনটা করিয়ে নিতে হবে। তো বাড়িতে মা গিয়েছিল, কারণ দিদি তো ফোনে সমস্ত কিছু জানাতে পারে না, বাড়িতে গিয়ে আমাদের সাথে কথা বললো আমরা কি ডিসিশন নেব সেগুলোর জন্যই আর কি। তো বাড়িতে আমরা সবাই ডিসিশন নিলাম যে হ্যাঁ অপারেশন করলে তো করাতেই হবে, এইভাবে তো কষ্ট পাওয়াটা ঠিক না, না কষ্ট যেখানেই হোক করতে হতো, এবং এটা একটা ভালো জায়গায় হচ্ছে, এটাই একটা ভালো ব্যাপার আর কি। তো এখানে দিদি, দীপু সবাই রয়েছে। তোমাদের দাদাভাই ছিল এতক্ষণ, কিন্তু ওর যেহেতু আজকে কার্তিক পুজো রয়েছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর বাড়িতে আমি সমস্ত কিছু সেরে নিয়ে বাবাকে খেতে দিয়ে, বাবানকে খেতে দিয়ে তারপর আমিও রেডি হয়ে চলে আসলাম, কারণ বাড়ির একজনকে তো থাকতে হয়, তাই না? সকাল থেকে তো সাথে আমি আসতেও পারিনি, থাকতেও পারিনি। আমাদের ব্যাপারটাই এইরকম জানো তো, মানে হুট করে বাড়ি থেকে আমরা বেরোতে পারি না সবাই মিলে, যেহেতু বাবাও অসুস্থ, ছেলেটা রয়েছে বাচ্চা, বাড়িতে তো কেউ নেই দেখার মতন না। তো এই জন্যই আর কি দিদিই নিয়ে এসেছিলো। তো দিদি এখনও রয়েছে, দিদি ওদিকে মায়ের সাথে রয়েছে। আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে নিই, একটু আপডেট দিয়ে নিয়ে আসা হয়েছে। সমস্ত রকম টেস্ট করানো হয়েছে, আজকেই এখানে অ্যাডমিট করে দেওয়া হলো। এখনও হয়নি, মানে অ্যাডমিট আজকেই হবে, সমস্ত রিপোর্টগুলো হাতে পেয়ে গেলে আজকেই অ্যাডমিট হয়ে যাবে, আগামীকাল অপারেশন হবে। মানে কী থেকে যে কী হয়ে গেল বোঝা গেল না। মা সেইভাবে যে পড়েছে সেরকমটাও নয়, কিন্তু যেভাবেই করুক না কেন তাতে কিন্তু এত বড় ক্ষতিটা মায়ের হয়ে গেল। তো এই নিয়ে সত্যিই ভীষণ চিন্তিত হয়ে রয়েছি। মাকে ওদিকটাতে বসিয়েছে, হুইল চেয়ারেই রয়েছে, দিদি রয়েছে সাথে। তো আমি বললাম যে একটুখানি কথা বলে আসি, কারণ সামনে তো কথা বলা যায় না, এখানে ভিডিও করা খুব একটা অ্যালাউ নয়। তো আমি এই একটা কোনায় চলে এসেছি, এখানে এসেই আর কি কথা বলছি। তো এই হলো ব্যাপার আর কি, একটু আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, কারণ তোমরাও চিন্তায় থাকবে যে কি হলো, ডাক্তার কি বললো। তো সেই আপডেটটাই আর কি দেওয়ার জন্য তোমাদের কাছে এলাম। ওদিকে বাবার বাড়িতে রয়েছে, বাবা রয়েছে, ওরাও ভীষণ চিন্তায় রয়েছে আর কি। তবে হাঁটুর মানে ব্যাপার তো, খুব যে বড় অপারেশন সেটা নয়, তবে যেটাই হোক না কেন, বয়সকালে যেটুকুনি হোক না কেন সেটাই আর কি খুবই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তাই না? মাও খুব চিন্তা করছে, মানে চিন্তার ছাপটা পুরো মায়ের মুখে, চুপচাপ বসে রয়েছে। তো মাকে বলছে চিন্তা করো না, আমি তো আছি সামলানোর জন্য, তাই না? তো চলো আজকে আপাতত এইটুকুনি আপডেট দিলাম, পরে কী করছি না করছি সমস্তটাই তোমাদেরকে জানাচ্ছি। অনেকগুলো টেস্ট করানো হয়েছে, আর সেই টেস্টের রিপোর্টগুলো না আসা পর্যন্ত অ্যাডমিট হবে না। তো সেই কখন থেকে মানে দিদি মা দুজনেই বসে রয়েছে। আমি তো ধরো এই সবে দুপুরবেলায় এলাম, মানে ওই 2-2:30 নাগাদ আমি এসেছি। তো এখন প্রায় বিকেল 5টা 5:30 বাজে, এখনও আমরা ওয়েট করে রয়েছি। অনেক কিছু ফর্মালিটিস রয়েছে যেগুলো আগে আমাদের সারতে হবে, তো সেইগুলোই এক এক করে সমস্ত সারা হচ্ছে। মাও ভীষণই মানে ব্যস্ত হয়ে যাচ্ছে, মা বলছে আর ভালো লাগছে না, বসে থাকতে পারছি না। তো ওখানেই একটা সোফা মতো ছিল, তার মধ্যে খানিকটা শুয়ে দিয়েছিলাম। আর তারপর এখন মাকে ওই অ্যানাস্থেশিয়া রুমে নিয়ে যাওয়া হচ্ছে, যে মানে অ্যানাস্থেশিয়া ডাক্তার আর কি চেক আপ করবেন, সেই কারণেই মাকে এখন সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে। মার মুখে মানে চিন্তার ছাপটা কিন্তু একদম প্রখরভাবে বোঝা যাচ্ছে, ভীষণ যে চিন্তা করছে মানুষটা, ভীষণই বোঝা যাচ্ছে।
2-3 দিন ভীষণই কষ্ট পেল, একদম মুখ বুজে আর কি কষ্টটা সহ্য করেছে, জানো তো। আমরা মেয়েরা কিন্তু এমনটাই, হাজারো কষ্ট হয়ে যাক মুখ ফুটে আমরা কিন্তু কখনোই কাউকে কিছু বলি না বা জানাই না। যতক্ষণ পারি মানে চেষ্টা করে যাই দাঁতে দাঁত চেপে সহ্য করার, আর তারপর যখন আর পারি না সহ্য করতে তখন সেটা সবাই জানতে পারে। তো মায়ের ক্ষেত্রেও সেই ব্যাপারটাই হয়েছে, যতক্ষণ পেরেছে সহ্য করে গেছে, কিন্তু যখন দেখছে যে আর পারছি না তখনই আর কি বলেছে যে না ভীষণ কষ্ট হচ্ছে, আর পারছি না। তো এমনটাই আর কি। দিদি আসো। তো ফাইনালি মাকে অ্যাডমিট করা হলো, আর এত বেশি মাথার যন্ত্রণা করছে আর চাও খেতে পারিনি। এখন চায়ের তেষ্টা প্রচণ্ড পেয়েছে, তো দিদি বলছে চলো আগে চা খাবো, তারপর ওদিকে তোমাদের দাদা ভাইও এসেছে, ওইদিকে দোকানের দিকে এগোচ্ছে, আমরাও গুটি গুটি ভাই এগোই, একটুখানি চা খেয়ে নিই। আর প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, মানে সহ্য করতে পারছি না যাকে বলে। সকাল থেকে কিছু খাইনি দিদি, তো একটু ডাল ডাল আর আলু পোস্ত খেয়েছি। দিদি সেই 10টার সময় এসছে, সেই থেকে রয়েছে, আর আমি তো দুপুরবেলায় আসলাম। তাহলে চলো একটু চা খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। কাঁপছি তো, ঠান্ডা লাগছে বেশ, ঠান্ডা লাগছে। আমার কিন্তু ঠান্ডা লাগে না, কিন্তু আমার লাগছে। দিদিকে দুপুরের দিকটাতে আমি ওই ডাল আর আলু পোস্ত খাইয়ে দিয়েছিলাম। দিদি তো ভাত রুটি কিছুই খায় না, তো সেইগুলোই খেয়েছিল। আর সেই থেকে মনে করো এখানে রয়েছে। আমিও দুপুরবেলায় স্নান করে উঠেছি সবে, মানে চুল আঁচড়াচ্ছি, সিঁদুর পরছি, সেই সময়ই ফোনটা গেল। আমি আর এক মুহূর্ত দেরি না করে আমি বেরিয়ে গিয়েছিলাম, মানে একটু 2 চামচ বোঁদে খেয়ে। তো আমারও খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো সত্যিই এখানে না ওই আরও তার জন্যই বেশি মাথার যন্ত্রণাটা করছিল। ছোট ওই কাগজের কাপে চা খেয়ে তো আমাদের একদমই পোষায় না। আমরা প্রথমেই 1 ভাঁড় নিয়েছিলাম, আবারও আর 1 ভাঁড় নিলাম, মানে 2টো করে চা খেয়েছি আর কি। তার সাথে বিস্কুট, একটু কেক খেয়ে নিয়েছিলাম। ভীষণই মানে খিদের জন্যই হয়তো মাথাটাও এরকমভাবে যন্ত্রণা করছিল। এখন ঘড়িতে প্রায় রাত 10টা। বাড়িতে এসে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, কারণ যেহেতু তোমাদের দাদাভাইয়ের পুজো ছিল কিছুই খেতে পারিনি। তো বাড়িতে এসে তারপর ভাত খেলো, আর ওদিক থেকে দিদি টুকটুকি ধরে দিদিও ওদিকে চলে গেল, আর আমি আর তোমাদের দাদাভাই চলে আসলাম। দিয়ে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে এসে দেখছি বাবান চা করে দিয়েছে ওর দাদাইকে, নিজেও চা করে খেয়েছে আর দাদাইকেও চা করে দিয়েছে। তো আমি এসে রাত্রেবেলায় রুটি করে নিলাম, বাবাকে রুটি দিয়ে দুধ দিয়ে নিলাম। আর এদিকে যা ভাত তরকারি ছিল বাবানের আর বাবানের বাবার দুজনেরই হয়ে গিয়েছে। আমিও অল্প দুটো খেয়ে নিলাম, আর খানিকটা ভাতও থাকলো, যেহেতু দুপুরবেলায় আমরা খাইনি সেই ভাতগুলো তো রয়েছে। তো অনেকগুলো ভাতই রয়েছে, সেগুলো জল ঢেলে রেখে দিলাম, আগামী সকালবেলাটা খেয়ে নেবো, কিছু একটু ভেজে টেজে নিয়ে খাওয়া হয়ে যাবে। তো আগামীকাল অপারেশনটা হবে ঠিক সকাল 11টার সময়। তো সেই সময়টাতে আর আমি হয়তো যেতে পারবো না, কারণ সেই সময়টাতে বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে, রান্নাবান্নাও তো আছে, বাড়িতে তো আরও 2-3টে মানুষ রয়েছে না, তো সেগুলো তো দেখতে হবে আমাকে। আর এদিকে তোমাদের দাদাভাই দিদি এরা সবাই ওখানে যাবে, আর বাবা যদি যেতে চায়, তোমাদের দাদাভাই যদি নিয়ে যায় তাহলে বাবাও হয়তো যেতে পারে। তারপর বিকেলের দিকে সময় পেলে বিকেলের দিকটাতে হয়তো আমি যেতে পারি। তাহলে চলো, আর বকবক করতে পারছি না, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। সকালবেলা একটা ডাট খেয়েছিলাম, কিন্তু সেটাতে কিছুতেই কাজ হয়নি, যেহেতু গতকাল রাত্রেবেলায় ঘুমটা না আমার ঠিকঠাক হয়নি। আর আমার ঘুম ঠিক না হলে মাথার যন্ত্রণাটা প্রচণ্ড পরিমাণে হয়, মানে সহ্য করতে পারি না যাকে বলে, মানে এই জায়গাটা একদম ফেটে যাচ্ছে। তো এইবার একটা ওষুধ খেয়ে নিয়ে ঘুমোবো। তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজকের মতো আসি, গুড নাইট।